সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটে মাহফিলে হট্টগোল, মেজাজ হারালেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। জামায়াতের সমাবেশে বিএনপির হামলা, সংঘর্ষে আহত 20। সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা। বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে নিহত 1। সামরিক বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও 60 দিন। ময়মনসিংহে আনন্দমোহন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত 10। আমরা প্রত্যেকটা সেক্টর চাঁদাবাজি মুক্ত করতে চাই, মন্তব্য আসিফ মাহমুদের। গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মন্তব্য নুরুল হক নূরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সিলেটে মাহফিলে হট্টগোল, মেজাজ হারালেন আজহারী। হট্টগোলের কারণে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে যান। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী 2 ঘন্টা বক্তব্য না রেখে 1 ঘন্টা 25 মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি। আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। মাহফিল শুরু হয়েছিল হযরত শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহফিল চলাকালে 1 ঘন্টা 14 মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারী বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি হট্টগোল শুরু হলে তিনি বলেন, ওকে আমি বিদায় নেই, তোমরা যা দেখালে এই ধাক্কা আসে কিভাবে? কুরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জাহেলের উত্তরসূরিরা, তোমরা তো শাহজালাল শাহপরানের উত্তরসূরি, তোমরা এরকম করছো কেন? অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিতও হতে পারে। লাখ লাখ লোক এখানে আছে, কোনো সমস্যা হচ্ছে না, শুধু একপাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে। মাহফিলের শেষ দিকে আবারও ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি বলেন, এটা কি কুরআনের মাহফিলের চিত্র হলো? এই সিলেট তোমরা তো আগের 2 প্রোগ্রামকেও ছাড়িয়ে গেলা, তাতেও কেউ হট্টগোল না থামলে শেষ পর্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, সিলেট আজকে কি করেছো তা মনে থাকবে, বলেই তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন। জামায়াতের সমাবেশে বিএনপির হামলা, সংঘর্ষে আহত 20। কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। রোববার বেলা 3টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে কয়েকদিন ধরেই ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা দুজনেই কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন। অ্যাডহক কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিতে জামায়াতের আমির মুকুলকে চাপ সৃষ্টি করছিলেন বিএনপি কর্মী নাসির। এ নিয়ে শনিবার রাতে মুকুলকে হুমকি দেন নাসির। এর এই প্রতিবাদে রোববার বিকেল 3টার দিকে বুড়াপাড়া স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করেন স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি কর্মী সমর্থকরা সেখানে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে বিএনপির কর্মীরা জামায়াতের কর্মী সমর্থকদের ওপর হামলা চালান। এতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা। সাতক্ষীরার লক্ষ্মীদারি সীমান্তে নজরুল ইসলাম গাজী নামের এক কৃষককে ধান চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত লক্ষ্মীদারি সীমান্তের 3 নং মেইন পিলারের 2 ও 3 নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্য রেখায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে 4 সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরার 33 ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক, আর 4 সদস্য বিশিষ্ট বিএসএফ এর নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী 152 ব্যাটালিয়নের কমান্ডো রমেশ কুমার।
লক্ষ্মীদারি গ্রামের শাহিন গাজী জানান, তার বাবা নজরুল গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশে প্রায় 1 বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে ফসলের চাষ করে আসছেন। গত শনিবার বিকেলে দুজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাষ করা যাবে না বলে বাধা দেন। ওই জমি ভারতের বলে তারা দাবি করেন। বিষয়টি সদর উপজেলার ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের সুবেদার জহির আহমেদ ও ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়ারের নিয়ে জমি মাপা হবে। মাপ শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই শূন্য রেখে এলাকায় নির্মাণ কাজ না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সাতক্ষীরা সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানান বিজিবি কর্মকর্তারা। বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে নিহত এক। কিশোরগঞ্জের তারাইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো 5 নেতাকর্মী। রোববার বেলা 11টার দিকে উপজেলার ওই ইউনিয়নের বানাল বাজারে এ ঘটনা ঘটে। তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন, কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে তর্কাতর্কির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে রোববার বেলা 11টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন সহ 5 নেতাকর্মী। সামরিক বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরো 60 দিন। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয়বারের মতো আগামী 14 জানুয়ারি থেকে আরো 60 দিন বাড়ানো হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এমন তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়। ময়মনসিংহে আনন্দমোহন কলেজে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে আহত 10। ময়মনসিংহ নগরীর আনন্দমোহন সরকারি কলেজে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার বিকেলে ছাত্রাবাসের সিট ভাড়া ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ছাত্রদের হলের সিট ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ 3 দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য ছাত্রদের হল বন্ধ ঘোষণা ও সোমবার সকাল 8টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ছাত্রীরা হলে অবস্থান করতে পারবেন। আমরা প্রত্যেকটা সেক্টর চাঁদাবাজি মুক্ত করতে চাই, মন্তব্য আসিফ মাহমুদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি মুক্ত করতে চাই। নতুন বাংলাদেশে যাতে আর চাঁদাবাজি না থাকে, এজন্য সব মহলকে কাজ করতে হবে। রবিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে এক মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব কথা বলেন। এ সময় রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানান তিনি। গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মন্তব্য ভিপি নূরের। গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাবির সাবেক ভিপি নুরুল হক নূর। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সম্মুখ সারির আহত ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তিনি কথা বলেন। সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ইতোমধ্যে গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ অভ্যুত্থানের মালিককে, কোন দলের কতজন মারা গেছেন, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদিও এটা কোনোভাবে কাম্য নয়, কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না, এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল।
এই গণ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে, কাজেই এখানে কাউকে জামাত, শিবির, বিএনপি গণ অধিকার হিসাবে চিহ্নিত করা ইতিহাসের সামনের দিকে এটা ভালো কিছু হবে না। সাবেক ভিপি নুরুল বলেন, এখনো কেউ টের পাচ্ছেন না, কেউ দল গঠন নিয়ে ব্যস্ত, আবার কেউ ধান্দা নিয়ে ব্যস্ত, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন, অথচ যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নেই, বরং সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনের সুযোগ দিতে চায়। নুরুল হক বলেন, বিএনপির বিকল্প যদি শক্তিশালী কোনো রাজনৈতিক দল গড়ে না ওঠে, আবারও আওয়ামী লীগের আসার সুযোগ থাকবে। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে, কাজেই আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে দেশে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না।